সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এমন এক প্রকার সেন্টেন্স নিয়ে আলোচনা করব যার সাথে দেশের প্রায় 99% ছাত্রছাত্রী সম্পর্ক নাই। যারা এই ক্লেভ সেন্টেন্স নামে যে একটা সেন্টেন্স আছে সেটা 99% ছাত্রছাত্রী জানে না। এটা আমি অবশ্যই, কেননা যে এই ধরনের সেন্টেন্সের নাম সাধারণ বইগুলোতে খুবই কমই পাওয়া যায় বা গ্রামারগুলোতে কম পাওয়া যায়। ক্লেভ সেন্টেন্স, ক্লেভ শব্দটার অর্থ বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে ক্লিপ থেকে এটা এসেছে, ক্লিপের পাস্ট পার্টিসিপল ক্লেভড, সেখান থেকে এটা এসেছে। তো বিচ্ছিন্ন বলতে আমরা কি বুঝি? সাধারণত বাংলায় যখন কোনো কর্তার উপর জোর দেওয়া হয় তখনই এই ক্লেভ সেন্টেন্সটা ব্যবহার করতে হয়। আমি এখানে একটি ছোট্ট সেন্টেন্স লিখেছি, আমি অপরাধী। এখানে আমি যদি এটা লিখি আমি অপরাধী, এই দুটো সেন্টেন্সের ভিতরে অনেক পার্থক্য। একটা হলো আমি অপরাধী আর একটা আমি অপরাধী। আমি অপরাধী এর ইংরেজি হলো আই অ্যাম গিলটি। আর আমি অপরাধী, এই আমির জন্য আমাকে নিয়ে আসতে হবে ইট ইজ আই হু অ্যাম গিলটি। সুতরাং বাংলায় যখন কোনো কর্তার সাথে, সাবজেক্টের সাথে ই প্রত্যয় যুক্ত থাকে তখন সেটাকে ইমফেসিস হিসেবে ধরে নেওয়া হয় এবং সেটার জন্য অতিরিক্ত যে জোর দেওয়ার জন্য এই ইট ইজ দ্বারা শুরু করতে হয়। এখানে আমি, তাই ইট ইজ আই। এরপরে যদি সেই হতো তাহলে ইট ইজ হি বা সি, তারাই হতো ইট ইজ দে। রহিমই হতো তাহলে রহিম, ইট ইজ রহিম। এখানে মজার বিষয় হলো আমরা যখন এই ক্লেভ সেন্টেন্স বা এই ধরনের সেন্টেন্স লিখি এখানে দুটো সাবজেক্টিভ ফর্ম থাকে। আমি এখানে একটা লিখেছি ইট ইজ মি, কারণ অনেকেই আমরা যারা আছি তারা ধরে নেই যে ভার্বের পরে কখনোই সাবজেক্টিভ ফর্ম বসে না। কিন্তু এই একমাত্র ব্যতিক্রম এই ক্লেভ সেন্টেন্স যেখানে সাবজেক্ট ভার্বের পরে সাবজেক্টিভ রূপ বসে। এটা পরীক্ষায় কারেকশন হিসেবে খুবই বেশি আসে। এখন এখানে যে আমি আরেকটা সেন্টেন্স লিখেছি ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার ড্যাশ টিচিং ইউ ইংলিশ। এখানে অপশন দেওয়া থাকবে অ্যাম, ইজ, আর, বা যে কোনো আরো একটা ভার্ব থাকতে পারে। তাহলে আমি এখানে কি ব্যবহার করব? আমাদের অধিকাংশ শিক্ষার্থী যারা পরীক্ষায় ভুল করে থাকে তারা এই ইউর টিচার থার্ড পারসন সিঙ্গুলার, তারা এখানে কি ব্যবহার করে দেবে? ইজ ব্যবহার করে দেবে। কিন্তু এখানে ইজটা কখনো সঠিক হবে না, কারণ এখানে অ্যান্টিসিডেন্ট আছে হলো আই। এখানে অ্যান্টিসিডেন্টটা কি? এখানে একটা হু আছে, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে সেই হলো অ্যান্টিসিডেন্ট। কিন্তু এখানে মজার বিষয় হলো এই হুর পরে তো একটা ভার্ব আছে, সেটা অ্যান্টিসিডেন্ট অনুসারে অ্যাম। তাহলে এখানকার ভার্বটাও এই অ্যান্টিসিডেন্টকেই অনুসরণ করে কি করতে হবে? অ্যাম করতে হবে। তো ক্লেভ সেন্টেন্সে অনেকগুলো জিনিস আছে, অ্যান্টিসিডেন্ট আছে, রিলেটিভ প্রোনাউন আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার আছে, এখানে সাবজেক্টের উপর জোর দেওয়া হয়। তো জেনারেলি ক্লেভ সেন্টেন্স ব্যবহার করা হয় ইট এবং দিস দ্বারা, ইট এবং দিস দ্বারা। তো অধিকাংশ ক্ষেত্রেই দিসটা খুবই কম ব্যবহৃত হয়, ইটটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ এটা ইটের প্রায় 11 রকমের ব্যবহার রয়েছে, তার মধ্যে এটি একটি, যে সাবজেক্টের উপর জোর দেওয়ার ক্ষেত্রে ইটটাকে ব্যবহার করা হয়। তাহলে ক্লেভ সেন্টেন্সে কি ধরনের কোশ্চেন হয়? জাস্ট এই ধরনের একটা সেন্টেন্স দেওয়া হবে বা ট্রান্সলেশন দেওয়া থাকতে পারে, সেই ট্রান্সলেশনের উত্তরটাও এই স্ট্রাকচার অনুসারে করতে হবে। কারেকশনে আসতে পারে, এখানে মির জায়গায় আয়ের জায়গায় নি ব্যবহার করা হতে পারে, এখানে হুর ক্ষেত্রে ওখানে ইট সাবজেক্ট, এখানে এম এর কাছে ইজ থাকতে পারে। এই বিভিন্ন ভাবে এই পরীক্ষায় এই কোশ্চেন গুলো আসতে থাকে। তো আশা করি আজকের থেকে যারা মানে এই ভিডিওটা যারা দেখছো বা ঠিকছো তারা
যে কোনো কম্পিটিটিভ এক্সামে যখনই তোমরা যাবা তখন এই জিনিসটা খেয়াল করবা। আশা করি এই পরীক্ষায় এই ধরনের কোশ্চেনে কখনোই তোমাদের ভুল হবে না। ধন্যবাদ সবাইকে।